সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগতম। আজকে পড়ব হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। উপন্যাসটির নাম রোদন ভরা এই বসন্ত। আজকে প্রথম পর্ব। উৎসর্গ। হিমু নামের কেউ যদি থাকতো তাহলে কোনো এক জ্যোৎস্না রাতে তাকে বলতাম, এই বইটি কেন আপনাকে উৎসর্গ করা হলো বলুন তো, দেখি আপনার কেমন বুদ্ধি। মিরু রাত 12:10 7.5 মিলিগ্রামের একটি ডরমিকাম খেয়েছে। এখন বাজছে 1:25। ঘুমের ওষুধ খাবার পরেও 1 ঘন্টা 15 মিনিট পার হয়েছে। ঘুমের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ঘুম কেটে যাচ্ছে। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার শব্দে কানে আসছে। ঘুমের ওষুধ খাবার পর দেয়াল ঘড়ির শব্দে কানে আসা খারাপ লক্ষণ। তখন ধরে নিতে হবে ঘুম কেটে যাচ্ছে। মিরুর বিরক্ত লাগছে। আজ রাত তার ঘুম হওয়াটা খুব দরকার। আগামীকাল তার বিয়ে। রাতে 1 ফোঁটা ঘুম না হলে বিয়ের দিন তাকে দেখা যাবে উলম্বসার মতো। চোখের নিচে লেপ্টে থাকবে কালি, কপালে এবং গালে তেল জমতে থাকবে, চোখ ইঞ্চিখানিক ডেবে যাবে। মিরুর এই এক সমস্যা, এক রাত না ঘুমালেই চোখ ডেবে যায়। চোখের নিচে ঘন হয়ে কালি পড়ে, কপালে এবং গালে তেলতেলে ভাব চলে আসে। সাবান দিয়ে ঘষলে তেলতেলে ভাব চলে যায় ঠিকই, কিন্তু 20-25 মিনিট আবার আগের অবস্থা। যে কোনো মূল্যে মিরুকে ঘুমোতে হবে। সে গায়ের চাদর মাথা পর্যন্ত তুলে দিল। মনে মনে বলল, আমি এখন আর কোনো দুশ্চিন্তা করছি না। সে দুশ্চিন্তাহীন জীবনযাপন করছে এরকম ভাব করে পাশ ফিরল। ঠিক করলো আরও আধা ঘন্টা দেখবে, তারপর আরেকটা ডরমিকাম খাবে। তাতেও যদি না হয় আরেকটা। দানে দানে 3 দান। মরিয়ম, মরিয়ম। মিরু চাদরের ভেতর থেকে মাথা বের করলো। তার নাম মরিয়ম না, তার নাম ঐন্দ্রিলা। মরিয়ম নামে অনেক আগেই বাতিল হয়েছে, কিন্তু বাবা এখনও মরিয়ম ডাকেন। অন্যরা মরিয়ম ভেঙে মিরু ডাকে। মিরু পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু 2003 সনে মরিয়ম নাম সহ্য করা যায় না। পুরনো ফ্যাশন ঘুরে ঘুরে আসে। গয়নার জাবদা ডিজাইনগুলো আবার ফিরে এসেছে। একসময় হয়তো মরিয়ম টাইপ নাম রাখা ফ্যাশন হবে, তখন ঐন্দ্রিলা বদলে মরিয়ম রাখা যেতে পারে। এখন মিরু যিশু খ্রিস্টের মা হবার কোনো শখ নেই। সে খাট থেকে নামলো। ঘুম ঘুম ভাব চোখে যা ছিল, খাট থেকে নামতে গিয়ে সবটাই চলে গেল। সে বাবার শোবার ঘরের দরজার সামনে দাঁড়ালো। দরজার ভেতর থেকে বন্ধ। বাবা ডাকছিলে? আফজাল সাহেব গম্ভীর গলায় বললেন, ড্রয়িং রুমের দরজাটা বন্ধ কি না দেখে তারপর ঘুমাতে যা। আমার ধারণা দরজা খোলা। মিরু বলল, বাবা, ড্রয়িং রুমের দরজা বন্ধ, আমি নিজে বন্ধ করেছি। আফজাল সাহেব বললেন, তোকে দেখতে বলেছি, তুই দেখে আয়। এত কথার দরকার কি? কথা বলে যে সময় নষ্ট করলি, তার চেয়ে কম সময়ে দেখে আসা যেত দরজা বন্ধ কি বন্ধ না। মিনু বলল, আমি যাচ্ছি। আফজাল সাহেব বিড়বিড় করে বললেন, সেই পানি খাবি তবে ঘোলা করে খাবি। দরজা বন্ধ না কি খোলা আমাকে জানিয়ে তারপর ঘুমোতে যাবি। তোমাকে জানানোর দরকার কি? এত ব্যাখ্যা তোকে দিতে পারবো না। আমাকে জানাতে বলেছি, আমাকে জানাবি। ড্রয়িং রুমের দরজা খোলা। মিরুর কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। তার স্পষ্ট মনে আছে সে নিজে দরজা বন্ধ করেছে। নিশ্চয়ই কাজের ছেলে জিতু মিয়া এর মধ্যে আছে। তার বয়স 9-10-এর বেশি হবে না। এর মধ্যেই সে সিগারেটের টান দেওয়া শুরু করেছে। কাছে গেলেই সিগারেটের গন্ধ পাওয়া যায়। জিতু নিশ্চয়ই দরজা খুলে বাহিরে সিগারেট টানতে গিয়েছিল। ফিরে এসে দরজা বন্ধ করতে ভুলে গেছে। মিরু দরজা বন্ধ করে বাবার ঘরের সামনে এসে দাঁড়ালো। শীতল গলায় বলল, বাবা, দরজা বন্ধই ছিল। তুমি শুধু শুধু আমাকে পাঠিয়েছ। তুই দরজা খোলা পেয়েছিস না বন্ধ পেয়েছিস? আমি বন্ধ পেয়েছি। বাবা, তোমাকে তো আমি বলেছিলাম দরজা বন্ধ। আমি নিজে বন্ধ করেছিলাম। তুমি আমার কথা বিশ্বাস করনি। অন্যকে এত অবিশ্বাস করতে নেই। আফজাল সাহেব চুপ করে রইলেন, জবাব দিলেন না। মিরু ইচ্ছে করে মিথ্যা কথাটা বলল যাতে তার বাবা কিছুটা হলেও অনুশোচনা ভোগ করেন। অন্তত একবার হলেও মনে হয়, আহারে, দরজা তো বন্ধই ছিল, শুধু শুধু মেয়েটাকে ঘুম থেকে তুলেছি। মিথ্যা বলার জন্য মিরুর তেমন খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। সে গত 1 বছর ধরে ক্রমাগত মিথ্যা বলছে। এখন মনে হচ্ছে মিথ্যা বলাটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেখানে মিথ্যা বলার কোনোই প্রয়োজন নেই সেখানেও সে মিথ্যা বলছে। গত সোমবার সে যাচ্ছিল ইউনিভার্সিটিতে। তার মা জাহেদা বললেন, কোথায় যাচ্ছিস? মিরু বলল, এক বান্ধবীর বাসায় যাচ্ছি। মা বললেন, তোর আজ ক্লাস নাই? মিরু ফুরফুরে গলায় বলল, আছে, ক্লাসে যাব না, বান্ধবীর জন্মদিন, জন্মদিনের পার্টিতে যাব। দিনের বেলা কিসের পার্টি?
মিরু রাগি রাগি গলায় বলল, সে যদি দিনে পার্টি দেয় আমি কি করব? তাকে বলবো যে আমি দিনে আসতে পারবো না, আমি আসবো রাত 10টার পরে, তুই রাতে পার্টি দে। জাহেদা অবাক হয়ে বললেন, ঝগড়া করছিস কেন? মিরু বলল, ঝগড়া করছি না মা, তোমাকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। তোর বান্ধবীর বাসা কোথায়? বাসা কোথায় জানতে চাচ্ছ কেন? এমনি জানতে চাচ্ছি। না, তুমি এমনি জানতে চাচ্ছ না, তুমি সন্দেহ করছো বলে জানতে চাচ্ছ। আমি শুধু শুধু সন্দেহ করব কেন? তুমি সন্দেহ করবে কারণ সন্দেহ করা হলো তোমার অভ্যাস। আমি যে নিঃশ্বাস প্রশ্বাস ফেলি তুমি সেই নিঃশ্বাস প্রশ্বাসকেও সন্দেহ করো। মা, এক কাজ করো তো, চট করে শাড়িটা বদলে একটি ভালো শাড়ি পরো। কেন? মিরু শান্ত গলায় বলল, তুমিও যাবে আমার সঙ্গে। নিজের চোখে জন্মদিনের উৎসব দেখবে, এক পিস কেক খাবে, বারান্দায় গিয়ে এক বোতল কোক খাবে। জাহেদা কাঁদো কাঁদো গলায় বললেন, তুই আমার সঙ্গে এরকম করছিস কেন? কথা বাড়িও না তোমা, চট করে শাড়িটা বদলাও। গত ঈদে হালকা সবুজ রঙের যে শাড়িটা কিনেছিলে সেটা পরো, ওই শাড়িটাতে তোমাকে মানায়। আমি তোমাকে না নিয়ে জন্মদিনে পার্টিতে যাব না, সত্যি যাব না। জাহেদা কাঁদতে বসলেন। মিরু চলে গেল ইউনিভার্সিটিতে। এই কাজগুলো সে কেন করে নিজেও জানে না। তার চেয়ে বড় কথা, তার একটুও খারাপ লাগে না। গত 1 বছর ধরে বাসার প্রতিটি মানুষকে তার অসহ্য লাগছে। বাজারে ডিনামাইট কিনতে পাওয়া গেলে ডিনামাইট দিয়ে সে তাদের কলাবাগানের এই বাড়ি উড়িয়ে দিত। ডিনামাইট কোথায় পাওয়া যায় মিরু জানে না। আলফ্রেড নোবেল সাহেব বেঁচে থাকলে সে তাকে একটি চিঠি লিখত, স্যার আমাকে কিছু ডিনামাইট পাঠাবেন, আমি খুব কষ্টে আছি। ইতি আপনার বাধ্যগত ঐন্দ্রিলা। আবার বিছানায় ওঠার আগে মিরু বাথরুমে ঢুকে মাথায় পানি ঢালল। মাথার দুপাশে শিরা দপদপ করছে। পানি ঢালার কারণে মাথার দপদপানি না কমে আরও যেন বেড়ে গেল। দেয়াল ঘড়িতে এখন মনে হচ্ছে মাইক ফিট করা হয়েছে। হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে, টক 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 টক। বিয়ের আগের রাতে সব মেয়েরই কি এরকম হয়? আচ্ছা, বাংলাদেশে এমন মেয়ে কি আছে যে বিয়ের আগের রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুমিয়েছে? কেউ না পারলেও তার পারা উচিত ছিল। সব মেয়ে আর সে এক না। সব মেয়ের যা হবে তার তা হবে না। তাছাড়া যাকে সে বিয়ে করছে তার সঙ্গে সে 3 বছর ধরে ঘটর ঘটর করছে। সে অপরিচিত কেউ না। তার প্রতিটি খারাপ অভ্যাসের মিরু জানে। তার সবচেয়ে খারাপ অভ্যাস হলো নাক ঝেড়ে সেই হাত শার্টের কোনায় মুছে ফেলা। প্রথমবার দেখে মিরু হতভম্ব। সে চোখ কপালে তুলে বলল, এটা তুমি কি করলে? বারসাত তার মতোই অবাক হয়ে বলল, কি করলাম? নাক ঝেড়ে হাত শার্টে মুছে ফেললে? কি কুৎসিত! কুৎসিতের কি আছে? সঙ্গে রুমাল নেই? রুমাল নেই কেন? এখন কেউ রুমাল নিয়ে ঘোরে না। তুমি 500 মানুষকে জিজ্ঞেস করো, দেখো তাদের কাছে রুমাল আছে কিনা, সবাই বলবে নেই। পকেটে রুমাল রাখার ফ্যাশন চলে গেছে। তুমি বলতে চাচ্ছ এখন সবাই নাক ঝেড়ে শার্টে হাত মোছে? আমি বলতে চাচ্ছি যে আমার সঙ্গে রুমাল নেই। মিরু বলল, তুমি কি জানো তোমার দিক তাকাতে আমার ঘেন্না লাগছে? বারসাত হতাশ গলায় বলল, না জানি না। তোমার দৃষ্টি এত পবিত্র ধারণা ছিল না। এখন আমাকে কি করতে হবে সেটা বলো। আমি কি লাইফ বয় সাবান দিয়ে গোসল করে আসব, নাকি তারকাদের সৌন্দর্য সাবান লাক্স দিয়ে গোসল করব? তোমার সঙ্গে এখানেই আমার সম্পর্ক শেষ। তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাচ্ছি। ভেরি গুড। ভুলেও টেলিফোন করবে না। ওকে। পবিত্র মহিলা, টেলিফোন করব না। নাকের সর্দি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর টেলিফোন করব না। বারসাত প্রতিজ্ঞা করতে পারল না, রাখতে পারবে না মিরু জানে। বারসাত হচ্ছে এমন একজন যুবক যে কোনো প্রতিজ্ঞা রাখতে পারে না। 24 ঘন্টা পার হওয়ার আগেই টেলিফোন। হ্যালো ঐন্দ্রিলা, একটি বিশেষ খবর দেওয়ার জন্য টেলিফোন করেছি। মিরু গম্ভীর গলায় বলল, বিশেষ খবরটা কি? বারসাত মিরুর চেয়েও গম্ভীর গলায় বলল, যে হাত দিয়ে আমি নাক ঝেড়েছি ওই হাত কবজি পর্যন্ত কেটে বাদ দিয়েছি। হাত তার শাস্তি পেয়েছে। আশা করি এখন তুমি আমার সঙ্গে কথা বলবে। হাত কবজি পর্যন্ত কেটে বাদ দিয়েছো? ভ্যান গগ টাইপ। উনি কেটেছিলেন কান, আমি কেটেছি হাত। এখন কি আমার সঙ্গে কথা বলা যায়? হ্যাঁ যায়। তাহলে চলে এসো, তোমাকে এই সৌরলোকে শ্রেষ্ঠতম ফুচকার দোকানে নিয়ে যাব। রিক্সা নিয়ে আমার মেসে চলে এসো। আজ আমাদের ফুচকা ডে। আধা কেজি করে ফুচকা খেয়ে আজ পেটে অসুখ বাঁধাবই। তোমার কাটা হাতটা কোথায়? কাটা হাত এখনও হাতের সঙ্গে লাগানো আছে। তুমি যেদিন বলবে সেদিন কেটে তোমাকে দিয়ে দিব। জার ভর্তি ফরমালিনে কাটা হাতটা প্রিজার্ভ করতে পারবে। তোমার ছেলেমেয়েদের দেখাবে, তারা খুব মজা পাবে।
এরকম মানুষের সঙ্গে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না। বিয়ের পরেও মানুষটার স্বভাব চরিত্র এরকম থাকবে কি না কে জানে। মনে হয় থাকবে না, থাকার কথা না। পুরুষ বদলে যায় স্ত্রীর গায়ের গন্ধে। মিরু চেয়ারে উঠে দাঁড়ালো, দেয়াল ঘড়িটা নামিয়ে পেন্সিল ব্যাটারি খুলে ফেললো। সেকেন্ডের কাটা কটকট শব্দের হাত থেকে মুক্তি। মাথায় দপদপানি সামান্য কমেছে। এখন অন্য সমস্যা দেখা দিয়েছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। টেনশন বেশি হলে মিরু শ্বাসকষ্ট হয়, তখন ইনহেলার নিতে হয়। ডাক্তার বলে দিয়েছেন চেষ্টা করতে হবে ইনহেলার ব্যবহার না করার। একবার অভ্যস্ত হয়ে গেলে মিনিটে মিনিটে ইনহেলার নিতে হবে। মিরু অভ্যস্ত হতে চায় না। অভ্যস্ত হওয়া খুব খারাপ ব্যাপার। কোনো কিছুতেই অভ্যস্ত হওয়া ঠিক না। সে বার্সাতের অদ্ভুত ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। বিয়ের পর বার্সাত যখন স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে, তখন নিশ্চয়ই তার মাথায় আকাশ ভেঙে পড়বে। নিঃশ্বাসের কষ্টটা দূর করার জন্যে টেনশন কমানো দরকার। আনন্দময় কিছু চিন্তা করলে টেনশন কমবে। সেরকম কোনো চিন্তাই মাথায় আসছে না। নিজের বিয়ে নিয়ে কি সে ভাববে? বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না, মোটামুটিভাবে ভয়ঙ্কর একটি ব্যাপার। নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকা, ভাবতেই গা গোলায়। বিয়ের খবরটা বাসায় কিভাবে দেবে মিরু এখনও তা নিয়ে ভাবেনি। বার্সাত বলেছে প্রথমে একজনকে দিয়ে বাসায় টেলিফোন করাও। সে টেলিফোনে বলবে এইমাত্র খবর এসেছে মিরু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার গায়ের উপর দিয়ে 7 টনি একটা ট্রাক চলে গেছে। তার ডেড বডি কোথায় আছে এক্ষুনি আপনাকে জানাচ্ছি। টেলিফোন লাইনটা দয়া করে খোলা রাখবেন। এই বলেই কট করে টেলিফোন রেখে দিতে হবে। বাসায় শুরু হবে কান্নাকাটি। 8 ঘন্টা পর টেলিফোন করে জানাতে হবে সংবাদটা ভুল। আসলে মিরু মারা যায়নি। সে কাজী অফিসে গিয়ে 3rd ক্লাস টাইপের এক ছেলেকে বিয়ে করেছে। মৃত্যু সংবাদের পর এই ধরনের সংবাদে সবাই আনন্দে অভিভূত হবে। বাবা মা দুজনই গদগদ গলায় বলবেন, যাকে বিয়ে করেছিস তাকে নিয়ে এক্ষুনি বাসায় আয়। তুই যে বেঁচে আছিস এতেই আমরা খুশি। বার্সাত বলেছে আমার প্রেসক্রিপশন মতো যদি কাজ করতে পারো তাহলে তুমি কিন্তু তোমার বাবা মার কাছে আমাকে হজম করিয়ে ফেলতে পারবে। হজমি বড়ি লাগবে না। মিরুর ধারণা তা না। সে খুব ভালো করেই জানে বার্সাতে তাদের বাড়িতে এন্ট্রি হবে না, কোনোভাবেই না। মিরুদের পরিবারে প্রেম নোংরা ব্যাপার। টেলিভিশনে এইসব নোংরা ব্যাপার দেখানো হয় বলে আফজল সাহেব টেলিভিশন দেখেন না। মাঝে মধ্যে টিভির খবর দেখেন এবং কিছুক্ষণ পরপর ভুরু কুচকে বলেন সব মিথ্যা কথা। মিরুর মা জায়দা আদর্শ মধ্যবিত্ত মা। স্বামী যা করে তাকেও তাই করতে হবে। তিনিও শুধু খবর দেখেন এবং স্বামীর মতো ভুরু কুচকে বলেন এত মিথ্যা কথা কিভাবে বলে, মুখে আটকায় না? আশ্চর্য। মিরুর বড় বোন রুনি পছন্দ করে একটি ছেলেকে বিয়ে করেছিল বলে তার এই বাড়িতে ঢোকার অনুমতি নেই। তার বিয়েটা ভালো হয়নি। 6 মাসের মধ্যে ঝামেলা লেগে গেল। 9 মাসের মধ্যে ডিভোর্স। রুনি কাঁদতে কাঁদতে সুটকেস হাতে বাড়িতে উঠে এসেছিল। আফজল সাহেব সুটকেস হাতেই তাকে বিদায় করে দেন। সে এখন আছে তার বড় খালার সঙ্গে। মিরুর 2 ফুপু হজ করে এসেছেন। তারা বোরখা পরেন। সেই বোরখাও কঠিন বোরখা। 2 ফুপুর একজন ছোট ফুপু সুলতানা বেগম তাবিজ বিশেষজ্ঞ। তিনি মাঝে মধ্যে তাবিজ নিয়ে আসেন, সুতা পরা আনেন। তার কাছ থেকে তাবিজ পরা সুতা পরা অত্যন্ত ভক্তি সহকারে গ্রহণ করতে হয়। ফুপুর দেওয়া একটি তাবিজ এখনও মিরুর গলায় ঝুলছে। এই তাবিজের বিশেষত্ব হচ্ছে এই তাবিজ পরা থাকলে রাতে দুঃস্বপ্ন দেখে না। মিরুর দুঃস্বপ্ন দেখার রোগ আছে। এর মধ্যে একটা দুঃস্বপ্ন ভয়াবহ। এই দুঃস্বপ্নে মিরু ইউনিভার্সিটির ক্লাসে বসে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে তার গায়ে কোনো কাপড় নেই, সে সম্পূর্ণ নগ্ন। তখন টিচার তার দিকে তাকিয়ে বলে ঐন্দ্রিলা এসো, বোর্ডে এসো, জিনিসটা বুঝিয়ে দাও। মিরুর বোর্ডে যায়। ছাত্রছাত্রীরা সবাই তার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসতে থাকে। স্যাররাও হাসতে থাকেন। ছোট ফুপুর তাবিজ গলায় পড়ার পর এই ভয়ঙ্কর স্বপ্নটা মিরু দেখছে না। এটা তাবিজের গুণ নাকি দুঃস্বপ্ন দেখার রোগ মিরুর সেরে গেছে কে জানে। মিরু ঠিক করে রেখেছে বিয়ের পর যেদিন থেকে সে বার্সাতের সঙ্গে ঘুমাতে যাবে সেদিনই সে তাবিজ ছিঁড়ে কুয়ায় ফেলে দেবে। তাবিজ যেখানে সেখানে ফেলা যায় না, স্রোতহীন পানিতে ফেলতে হয়। মিরু খুব ভালো করে জানে তাদের কঠিন পরিবারের কাছে বার্সাতকে হজম করানো কোনো ক্রমেই সম্ভব না। কাজীর অফিসে গিয়ে বিয়ে কারণ এই একটাই, বাংলাদেশের কোনো মেয়ে কাজী অফিসে বিয়ে করতে চায় না। সব মেয়ে বিয়ের দিন বউ সাজতে চায়, বিয়ের আগের দিন গায়ে হলুদ মাখতে চায়। কাজী সাহেবের সামনে বউ সেজে কে উপস্থিত হবে?
তবে আগামীকাল মিরু সুন্দর করেই সাজবে। একটা জর্জেট শাড়ি ঠিক করা আছে, সাদা জমিনে হালকা সবুজ কাজ, সবুজের ফাঁকে ফাঁকে হঠাৎ হঠাৎ লাল গোলাপ। লাল হলো সবুজের কন্টেম্পোরারি কালার, একটা রং আরেকটাকে উজ্জ্বল করবে। মিরুর ধারণা শাড়িটাতে তাকে খুব মানাবে। সাজগোজ নিয়ে বাসাতের অবশ্য কোনো মাথা ব্যথা নেই। আজ পর্যন্ত সে মিরুকে বলেনি বা এই শাড়িটাতে তোমাকে সুন্দর মানিয়েছে, কিংবা বা আজ তো তোমাকে অদ্ভুত লাগছে, কপালের টিপটা নিজে হাতে এঁকে দিয়েছ, সুন্দর তো। মাঝে মাঝে মিরুর মনে হয় সুন্দর অসুন্দরে কোনো বোধহয়ই বাসাতের নেই, অথচ বাসাত নিজে সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পরে। সবসময় তার চুল আঁচড়ানো থাকে, পকেটে চিরুনি থাকে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। এরকম তাকে মিরু কখনো দেখেনি, সবসময় ক্লিন শেভ। বারসাতের সঙ্গে বাবা মা এবং ফুপুদের একটা ইন্টারভিউ ব্যবস্থা করলে কেমন হয়, চাকরি ইন্টারভিউর মতো ইন্টারভিউ। বাবা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান, 2 ফুপু মেম্বার, মা সেক্রেটারি। মার হাতে কোনো ক্ষমতা নেই, তিনি শুধু কথাবার্তা নোট করবেন, প্রশ্ন করবেন বাবা এবং ফুপুরা। মার কাজ হবে বাবার দিকে তাকিয়ে থাকা, বাবা হাসলে তিনি হাসবেন, বাবা মুখ গম্ভীর হলে তিনি মুখ গম্ভীর করবেন, বাবা রাগ করলে তিনি রাগ করবেন। হিজ মাস্টার্স ভয়েস। মিরু কল্পনায় ইন্টারভিউ বোর্ডটা দেখতে পাচ্ছে এবং মনে মনে আশা করছে এই ইন্টারভিউ বোর্ড দেখতে দেখতে তার ঘুম ভেঙে যাবে এবং খুব ভালো ঘুম হবে। ঘুম ভাঙবে সকাল 10টার দিকে, তখন তাড়াহুড়া করে সে তৈরি হবে। কাজী অফিসে উপস্থিত হতে হবে সকাল 11টায়। তে একেবারেই সময় থাকবে না, তাকে গোসল করতে হবে। তাদের বাসায় হিটার নেই, গোসলের জন্য পানি গরম করতে হবে। আচ্ছা, কাল কি হবে তা কাল দেখা যাবে, এখন বরং ইন্টারভিউ বোর্ডে কি হচ্ছে তা দেখা যাক। তোমার নাম? স্যার, আমার নাম বারসাত আলী। বারসাত আবার কেমন নাম? আমার নানাজান রেখেছিলেন, নামের অর্থ বৃষ্টি। আমি হচ্ছে বৃষ্টি আলী। পড়াশোনা কি? MA পাশ করেছি, 2nd ক্লাস 4th হয়েছিলাম। বিষয় ফিলোসফি। এখন করছো কি? চাকরি বাকরি তেমন কিছু জোগাড় করতে পারিনি, অল্প কিছুদিন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি। আমার এক বন্ধুর মামার ট্রাভেল এজেন্সি আছে, সেখানে কিছুদিন বসেছিলাম। এখন কিছু করছি না, রেস্টে আছি। দিন চলছে কিভাবে? 3টা টিউশনি করছি, একটা কোচিং সেন্টারের সঙ্গে কথাবার্তা চলছে। বাবা মা জীবিত আছেন? বাবা মারা গেছেন, মা জীবিত আছেন। মা কোথায় থাকেন? আমরা 3 বোন, 3 জনেরই বিয়ে হয়ে গেছে। মা ভাগাভাগি করে 3 জনের সঙ্গে থাকেন, এক এক বোনের সঙ্গে 4 মাস করে ব্যবস্থা করেছে। আমি থাকি মেসে। বিয়ে করে স্ত্রীকে নিয়ে কোথায় উঠবে? এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে ওঠার কোনো জায়গা নেই। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। চট করে আমাকে বাতিল করে দেবেন না স্যার, আমাকে আরও প্রশ্ন করুন। জেনারেল নলেজ থেকে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারেন। জেনারেল নলেজ আমার দখল ভালো। তুমি বিদায় হও। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কেও জিজ্ঞাসা করতে পারেন। আমি ভালো ব্যাডমিন্টন খেলতে পারি। রাজশাহী ডিভিশনে পরপর 2 বছর আমি রানার্স আপ ছিলাম। দাবাও ভালো খেলতে পারি। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে 3 বার দাবা খেলেছি, 2 বার ড্র হয়েছে, 1 বার অবশ্যই উনি জিতেছেন। ভালো যন্ত্রণা তো, তোমাকে যেতে বলছি, তুমি যাচ্ছ না কেন? ব্যাডমিন্টন খেলা ছাড়াও আমি খুব ভালো পোর্ট্রেট আঁকতে পারি। আমাকে দয়া করে 1 শিট ফুল স্কেপ কাগজ আর একটা পেন্সিল দিন। 10 মিনিটের মধ্যে আমি আপনার ছবি এঁকে দেব। আমার পোর্ট্রেট করার ক্ষমতা দেখে আপনার মেয়ে আমার প্রেমে পড়েছিল। কি বললে? প্রেমে পড়েছে? এমন একটা অশ্লীল কথা তুমি আমার সামনে মেয়ের সম্পর্কে বললে কোন সাহসে? জানো তোমাকে আমি পুলিশে দিতে পারি। প্রেমের কারণে আপনি আমাকে পুলিশে দেবেন? প্রেমের কারণে যদি আমাকে পুলিশে দেন তাহলে ভ্যালেন্টাইন্স দিবসে আপনার কুশপুত্তলিকা দাহ করা হবে। চুপ, অশ্লীল কথা মুখে আনবে না। অশ্লীল কথা কোনটা? আবার কথা বলে, বের হও বললাম। আমাকে ছোট্ট একটা সুযোগ দিন স্যার, একটা 2B পেন্সিল আর 1 শিট কাগজ। আমার আঁকা পোর্ট্রেট দেখার পর আপনার মন অবশ্যই দ্রবীভূত হবে। পেন্সিল না থাকলে বল পয়েন্ট দিন, সবচেয়ে ভালো হতো চারকোল হলে। স্যার, 1 টুকরো কয়লা কি জোগাড় করা যায়? মিরু উঠে বসলো। ইন্টারভিউ বোর্ডের কথা ভাবতে গিয়ে তার ঘুম পুরোপুরি চলে গেছে। আজ রাতে ঘুম আসবে এরকম মনে হচ্ছে না। ঘুমের চেষ্টা করার কোনো মানে হয় না, বরং এখন গরম 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। HBO মুভি চ্যানেল মুভি দেখা যেতে পারে। অনিদ্রা রোগীদের জন্য মুভি চ্যানেলগুলো খুবই ভালো। ইনসমনিয়া চ্যানেল চালু করলে চমৎকার হতো। পৃথিবীর সব অনিদ্রা রোগী আগ্রহ করে এই চ্যানেল দেখত।
মিরু চা বানিয়ে নিজের শোবার ঘরে চলে এলো। টিভির সামনে বসলো না। আফজাল সাহেবের ঘুম খুব পাতলা। টিভি চাললে তিনি জেগে উঠবেন এবং বিরক্ত গলায় বলবেন, কে টিভি ছেড়েছে কে? তার চেয়ে বরং চা খেতে খেতে অন্য কিছু ভেবে সময় কাটানো যাক। সুলতানা ফুপুর সঙ্গে কাল্পনিক কথোপকথন। কঠিন ইসলামিক মহিলা হলেও সুলতানা ফুপুকে মিরুর ভালো লাগে, কারণ এই ফুপু বিস্মিত হতে ভালোবাসেন। অতি তুচ্ছ জিনিসকেও তিনি বিস্মিত হন। বোরখা পরে বের হওয়ার আগে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেন, চোখে মাস্কারা রোজ দিয়ে গালে লালচে আভা আনেন। ফুপুর সঙ্গে কাল্পনিক কথাবার্তা শুরু করা যাক। ফুপু এসেছেন, মিরুর হাত ধরে তাকে নিয়ে গেছেন বারান্দায়। গলা নিচু করে তিনি বললেন, এইসব কি শুনছি মিরু? কি সর্বনাশ! কি শুনছ ফুপু? কোনো এক বদ ছেলের সঙ্গে তোর নাকি খাতির হয়েছে? বদ ছেলে তোমাকে কে বলল? যেসব ছেলে মেয়ের সঙ্গে খাতির করে তারা অবশ্যই বদ। ছেলের সঙ্গে মেয়ের ভাব হবে না? ভাব হবে বিয়ের পর হবে। বিয়ের আগে কিসের ভাব? যা শুনছি তা কি সত্যি? কি সর্বনাশ! তুই তওবা কর। তওবা করার মতো কোনো পাপ করিনি ফুপু। বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, এটা পাপ না? আমার তো এখন সন্দেহ হচ্ছে তোরা গা ঘাসাঘাসি করে রিকশায় বসছিস। তোমার সন্দেহ ভুল না ফুপু, আমরা প্রায়ই রিকশায় চড়ি। গায়ের সঙ্গে গা লাগে। যা অজু করে আয়, এক্ষুনি তোকে তওবা করাবো। ছেলেটাকে তোমার পছন্দ হবে, খুব ভালো ছেলে। অচেনা মেয়ের সঙ্গে এক রিকশায় ঘুরে বেড়ায় সেই ছেলে ভালো? তুই কি পাগল হয়ে গেলি? বাদশাদের সঙ্গে 10 মিনিট কথা বললে তুমি পটে যাবে। পটে যাবে? কী রকম কথা? এই ধরনের নোংরা কথা আমার সঙ্গে বলবি না মিরু। তোর মুখে নোংরা কথা মানায় না। নোংরা কথা বললে যে অজু ভেঙে যায়, এটা জানিস? বাদশাদকে তুমি 15 মিনিট সময় দিয়ে দাও, তাহলে সে তোমার পোর্ট্রেট করে ফেলবে। সেই পোর্ট্রেট দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। পোর্ট্রেট করে ফেলবে মানে কি? পোর্ট্রেট কি? তোমার ছবি এঁকে ফেলবে, এমন সুন্দর যে মনে হবে ক্যামেরায় তোলা। ছবি আঁকা তো খুবই গোনার কাজ। গোনার কাজ না, সবের কাজ আমি জানি না, তবে তার আঁকা ছবি দেখলে তোমার আক্কেল গুডুম হয়ে যাবে। ছবি আঁকা কিভাবে শিখলে জানো? শুনবে না? শোনো না। বাদশাদ একদিন গিয়েছে নিউ মার্কেটে ফার্মেসি থেকে অ্যাসিডিটির ওষুধ কিনতে। ওর মারাত্মক অ্যাসিডিটি। যাই হোক, ওষুধ কিনতে গিয়ে দেখে ফার্মেসির সামনে এক লোক মেঝেতে বসে ফটোগ্রাফ দেখতে দেখতে পেন্সিলে ছবি আঁকছে। 1 ফুট বাই 1 ফুট ছবি এঁকে দেয়, 100 করে টাকা নেয়। বাদশাদ লোকটার পাশে বসে পড়ল। 2 ঘন্টা ছবি আঁকা দেখলো, তারপর কাগজের দোকান থেকে কাগজ কিনলো, পেন্সিল কিনলো, মেসে ফিরে নিজের পাসপোর্টের ছবি দেখে একটি ছবি আঁকলো। খুবই সুন্দর হলো ছবিটি। এই তার শুরু। ছেলের ধৈর্য আছে। এটা ধৈর্য না, এর নাম ক্ষমতা। কোনো কিছু করতে হলে শুধু ধৈর্য হয় না, ক্ষমতা লাগে। বাদশাদ ছবি আঁকার ক্ষমতা নিয়ে এসেছে। নিজে বুঝতে পারেনি, তবে সে পোর্ট্রেট ছাড়া আর কিছুই করে না। যে পোর্ট্রেট এত ভালো পারে সে সব কিছুই পারবে, অথচ সে করবে না। তার নাকি মানুষের মুখ ছাড়া অন্য কিছু আঁকতে ভালো লাগে না। ফুপু তাকে দিয়ে তোমার একটি ছবি আঁকাবে? বোরখা ছাড়া ছবি? ফাজলামি করিস না তো। আচ্ছা ঠিক আছে, ছবি না আঁকালে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলো। কথা বলাতে তো দোষ নেই। কথা বললে কি হবে? কিছুক্ষণ কথা বললেই তাকে আপন মনে হবে। মনে হবে সে বাহিরের কেউ না, ঘরের মানুষ। সে 3টা প্রাইভেট টিউশনি করে। যে সব বাচ্চাদের সে পড়ায় তাদের মায়েদের সঙ্গে খুবই খাতির। মায়েরা তাকে প্রায়ই খবর দিয়ে নিয়ে যায়, তাকে নিয়ে শপিংয়ে যায়, এটা ওটা কাজ করায়। যে কোনো কাজ তাকে দিয়ে সে নিখুঁতভাবে করবে। তার এক ছাত্রীর নানির চোখ অপারেশন হবে মাদ্রাজে। বাদশাদ তাকে একা নিয়ে মাদ্রাজ থেকে চোখ অপারেশন করে চলে এসেছে। মানুষটাকে তোমার এখন কেমন লাগছে ফুপু? নাই কাজ খই ভাজ টাইপ লাগছে। এক ধরনের মানুষই আছে যাদের নিজের কোনো কাজ থাকে না, তারা কাজের জন্য অন্যের উপর লেপ্টে থাকে। ঠিক বলেছ ফুপু, বিয়ের পর আমি ওর এই অভ্যাস ঠিক করাবো। বিয়ে মানে? বিয়ের কথা আসছে কেন? তুই কি ওই গাধাটাকে বিয়ে করার কথা ভাবছিস? হু মানে ইয়েস, আমি ওই লোকটাকে কাজী অফিসে বিয়ে করব। একটা টোস্ট বিস্কিট খাবেন। এই চা তাকে বানিয়ে দেবেন মিরুর মা জাহেদা বানু। আজ আফজাল সাহেবের চা হবে না, কারণ জাহেদা বানু বাসায় নেই। তিনি ফুলবাড়িতে গিয়েছেন, তার এক চাচাতো বোনের বিয়ে। বিয়ে সেরে ফিরতে ফিরতে আরও 2-1 দিন লাগবে। মিরু ঠিক করলো সে যখন জেগেই আছে তখন তার বাবার রুটিনের ব্যতিক্রম করাবে না। 1 কাপ চা নিজেই বানিয়ে দেবে। বাবা নিশ্চয়ই অবাক হবেন, খানিকটা খুশিও হয়তো হবেন, তবে তিনি তা প্রকাশ করবেন না।
এমন একটা ভাব ধরবেন যেন এরকমই হবার কথা। মেয়ে তাকে চা বানিয়ে দিচ্ছে, এতে খুশি হবার কিছু নেই। এটা মেয়ের দায়িত্বের মধ্যেই পড়ছে। তিনি একবার জিজ্ঞাসাও করবেন না এত ভোরে তার মেয়ে জেগে আছে কেন, তার কি কোনো সমস্যা? মিরু চায়ের পানি গরম করেছে। একটা জিনিস সে বুঝতে পারছে না, তার বাবা চাটা কখন খান, সূরা আর রহমান পাঠ করার আগে না পরে? রান্নাঘরে শব্দ করে কে? বাবার গলা। গলাটা যেন কেমন অন্যরকম, অসুস্থ মানুষের চিকন গলা। দীর্ঘ বাক্য শেষ করার মতো দমও যেন নেই। মিরু বলল, বাবা আমি চা খাবে, চা বানিয়ে আনি? আফজাল সাহেব হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বললেন, মা একটু এদিকে আয়। মিরু বাবার শোবার ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেল। বাবা জায়নামাজে আড়াআড়িভাবে শুয়ে আছেন। তার মুখ দিয়ে ফ্যানের মতো কি যেন বের হচ্ছে। ডান হাত একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। মিরু হতভম্ব হয়ে বলল, কি হয়েছে বাবা? আফজাল সাহেব থেমে থেমে বললেন, মারা যাচ্ছি মা, মারা যাচ্ছি। বুকে ব্যথা, বুকে প্রচণ্ড ব্যথা। তিনি কথা শেষ করতে পারলেন না, গোঙাতে লাগলেন। মিরু এখন কি করবে? জিতু মিয়া ছাড়া বাসায় পুরুষ মানুষ কেউ নেই। একতলায় বাড়িওয়ালা থাকেন, তারা দল বেঁধে আজমির শরীফ গিয়েছেন। বাড়িওয়ালার এক ভাগ্নেকে রেখে গিয়েছেন বাড়ি পাহারা দেবার জন্য। সেই ভাগ্নে আতপাগল, সারাদিন বারান্দায় মাথা নিচু করে বসে থাকে। মেঝের দিকে তাকিয়ে ফিকফিক করে হাসে। মিরু দৌড়ে টেলিফোন রিসিভার কানে নিল। ডায়াল টোন নেই। একটু আগেই সে কথা বলেছে, আর এখন ডায়াল টোন নেই। এর মানে কি? মিরু টেলিফোন রেখে বাবার কাছে গেল। আফজাল সাহেব বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। মিরু বলল, বাবা খুব খারাপ লাগছে? তিনি জবাব দিলেন না। মিরু বাবাকে ফেলে রেখে আবার টেলিফোনের কাছে গেল। এমন তো হতে পারে না হঠাৎ ফোন ঠিক হয়ে গেছে। যে টেলিফোন কোনো কারণ ছাড়া হঠাৎ নষ্ট হয়, সেই টেলিফোন কোনো কারণ ছাড়া হঠাৎ কি ঠিকও হতে পারে? মিরু ছুটে গিয়ে টেলিফোন রিসিভারে কানে দিল। পো পো শব্দ হওয়ার বদলে কেমন যেন ঝড় তুফানের শব্দ হচ্ছে, শো শো আওয়াজ, বৃষ্টির শব্দ। মিরু অনেকক্ষণ বুঝতেই পারল না যে বৃষ্টি বাদলার শব্দ টেলিফোন রিসিভার থেকে আসছে না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে সেই শব্দ। শ্রাবণ মাস, বৃষ্টি বাদলেরই মাস। বার্ষাত আনন্দমাখা গলায় বলল, বৃষ্টি দেখেছেন? কেমন ঝুমঝুমানি বৃষ্টি নেমেছে। শ্রাবণ মাসে টিপ টিপ বৃষ্টি হয়, ঝুম বৃষ্টি হয় না। আবহাওয়া আসলেই বদলে যাচ্ছে। ওজোন স্ফেরায় ফুটো হয়ে গেছে। বার্ষাত জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। ফুটো হওয়া ওজোন স্ফায়ার দেখার জন্য কি না কে জানে। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে সে ফুটো দেখতে পাচ্ছে। নীলুফার কৌতূহলী হয়ে বার্ষাতকে দেখছে। মানুষটার আনন্দ আনন্দ ভাব তার কাছে অদ্ভুত লাগছে। আজ বার্ষাতের বিয়ের দিন। আনন্দ ভাব থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু বিয়ের কনের দেখা নেই। 11টার মধ্যে মেয়ের আসার কথা, এখন বাজছে 1টা। নীলুফারের মনে হচ্ছে কনের দেখা শেষ পর্যন্ত পাওয়া যাবে না। অথচ বার্ষাতের মধ্যে এ নিয়ে কোনো রকম টেনশন দেখা যাচ্ছে না, বরং তাকে আনন্দিত মনে হচ্ছে। এই আনন্দ নিশ্চয়ই লোক দেখানো আনন্দ, ফেক হ্যাপিনেস। বার্ষাত বলল, বৃষ্টির ফোঁটার সাইজ ম্যাক্সিমাম কত বড় হতে পারে জানেন ভাবি? নীলুফার না সূচক মাথা নাড়াল। বার্ষাত বলল, বৃষ্টির ফোঁটার রেকর্ডের বড় সাইজ হলো পিং পং বলের সাইজ। ভেনিজুয়েলাস 1870 সনে এই সাইজের বৃষ্টি হয়েছিল। সেখানকার চার্চের রেকর্ড বইয়ে রেকর্ড করা আছে। নীলুফার কিছু বলল না। সে এসেছে বার্ষাতের বিয়েতে একজন সাক্ষী হিসেবে। সে ভেবেছিল দুপুর 12টার মধ্যে সব শেষ হয়ে যাবে, সে চলে যেতে পারবে। তার ছেলে টুকটুকি স্কুল ছুটি হয় দুপুর 2টায়। তার আগেই তাকে যেতে হবে। ছেলেকে স্কুল থেকে আনার আর কেউ নেই। বার্ষাতে চলে যাবার কথা বলতে মায়া লাগছে। নীলুফার ধারণা বার্ষাত এখনো আশা করে আছে মিরু নামের মেয়েটা চলে আসবে। বার্ষাতের চেহারা আনন্দ এখনো ঝলমল করছে, তাকে দেখতে সুন্দর লাগছে। হালকা হলুদ রঙের হাফ শার্ট পরেছে। শার্ট থেকে হলুদের আভা চলে গেছে মুখে। ভাবি চা খাবেন? না, আমি ঘন ঘন চা খাই না। বৃষ্টি দেখতে দেখতে চা খেতে ভালো লাগে, তুমি খাও। বার্ষাত, আমার যে এখন উঠতে হয়, ছেলেকে স্কুল থেকে আনতে হবে। বার্ষাত বলল, ভাবি আমার মনে আছে ওর স্কুল ছুটি হবে 2টায়। আপনাকে 1:30টার সময় উঠলেই চলবে। এখনও আপনার হাতে 25 মিনিট সময় আছে। নীলুফার বলল, মেয়েটার বাসায় টেলিফোন নেই, তুমি টেলিফোনে খোঁজ নাও না কেন? এক ফাঁকে চেষ্টা করে এসেছি, ওদের টেলিফোন নষ্ট। রিং হয়, মনে হচ্ছে রিং হয়, কিন্তু কেউ তো ধরছে না। নীলুফার বলল, শেষ মুহূর্তে মেয়ের মত বদলায়নি তো? বাসাত বলল, বদলাতে পারে। মেয়েরা কেন জানি কাজী অফিসের এসে বিয়ে করার টেনশনটা নিতে পারে না। বাড়ি থেকে বের হওয়ার আগে মুহূর্তের মতো বদলায়।
কাজের মেয়ের সঙ্গে লুডো খেলতে বসে। লুডো খেলতে বসে মানে? কথায় কথা বললাম। বাসাত হাসছে, শব্দ করেই হাসছে। নীলুফার বলল, হাসছো কেন? বাসাত বলল, মজার একটা কথা মনে পড়েছে। মাঝে মাঝে এমনও হয় কাজে অফিসে টেনশানে উত্তাপে 7 বছরের প্রেমও উড়ে যায়। প্রেমিকাকেই চিনতে পারে না, বিয়ে তো দিল্লি হুনুস দূরস্থ। প্রেমিকে কি চিনতে পারবে না কেন? আমার নিজের চোখে দেখা, আমার বন্ধু রকিবুল কাজী অফিসে বিয়ে করবে, আমি সাক্ষী। মেয়ের বিকালে আসার কথা, রাত 8টা বেজে গেল, মেয়ের খোঁজ নেই। রকিবুল গেল টেলিফোন করতে, মুখ শুকনা করে ফিরে এলো। মেয়েটাকে চিনতে পারছে না। টেলিফোনে রকিব যতই বলে আমি রকিব, মেয়ে বলে কোন রকিব? হা হা হা। হাসছো কেন? মজা পেয়ে হাসছি ভাবি। নীলুফার বলল, তুমি মনে হয় সব কিছুতেই মজা পাও। বাসাত বলল, আসলে আমি কোনো কিছুতেই মজা পাই না, কিন্তু ভঙ্গি করি সব কিছুতেই মজা পাচ্ছি। তার মানে তুমি এখন মজা পাচ্ছ না? একটু কম পাচ্ছি। মেয়েটার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? 4টা পর্যন্ত অপেক্ষা করব। 4টা কেন? মিরুকে বলে রেখেছিলাম আমি অবশ্যই 4টা পর্যন্ত অপেক্ষা করব। তা শেষ করে রাখি, শুভ দিনে বৃষ্টিতে ভেজা যাক। আজ শুভ দিন নাকি? আরে আজ আমাদের বিয়ের দিন, আজ শুভ দিন না? রিক্সা ভাড়া দিয়ে চললে এসো, দুজনে মিলেই ভিজি। তুমি পাগল হতে পারো, আমি তো পাগল না। দুনিয়ার মানুষের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ভিজবো, লোকজন তাকিয়ে দেখবে শাড়িটা কতটা গায়ের সঙ্গে লেগেছে। তাহলে তুমি বৃষ্টিতে ভিজবে না? না, শাড়ি গায়ের সঙ্গে লেগে যাবে এই ভয়ে বৃষ্টিতে ভেজার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবে। উফ, চুপ করো তো। রবীন্দ্রনাথের ওই গানটা মনে করলে কিন্তু ভেজা শাড়ির কথা মাথায় আসবে না। 2 হাত তুলে ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করবে। কোন গান? এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়াবীথি তলে। বাসাত শোনো, তুমি অনেক দিন আমার সঙ্গে আছো ঠিকই, কিন্তু তুমি আমাকে সেই অর্থে চেনো না। আমার মধ্যে প্রকৃত প্রেম নেই। বৃষ্টি দেখলে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না। রেগে যাচ্ছ কেন? রাখছি না। তোমার নায়ক টাইপ কথা শুনে বিরক্তি হচ্ছি। তুমি কি জানো তুমি মানুষকে খুব বিরক্ত করতে পারো? জানি। বৃষ্টিতে ভেজার এই ঢংটা না করে তুমি কি দয়া করে রিকশায় উঠবে? তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে। তোমার নতুন শাড়ি ভিজে যাবে তো? ভিজুক, তুমি উঠে এসো। এখন উঠতে পারবো না, ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করে উঠতে হবে। কি কাজ? নীলুফার নামে একটি মেয়েকে নিউজ বুলেটিন পাঠাতে হবে। তার মোবাইলে টেলিফোন করে জানাতে হবে যে তুমি এসেছো। বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে। হাসছো কেন? হাসছি কারণ আমি আসিনি, আমাদের বিয়ে হচ্ছে না। আমার রিকশা করে চলে আসার ব্যাপারটা পুরো কল্পনা। শুধু যে আমার ব্যাপারটাই কল্পনা তা না, বৃষ্টির ব্যাপারটাও কল্পনা। তাই নাকি? হ্যাঁ তাই। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে, আকাশে মেঘ কেটে গিয়ে রোদ উঠে গেছে। তুমি যদি একটু ডান দিকে সরে দাঁড়াও তাহলে তোমার গালে রোদ পড়বে। মিরু, তোমার হাতে কি ঘড়ি আছে? না, আমার হাতে ঘড়ি নেই। আমি কল্পনার মিরু হাতে ঘড়ি পড়ে না, বাস্তবের মিরু পড়ে। ঘড়ি দিয়ে কি হবে? 4টা বাজছে কিনা জানতে চাই। তোমার নিজের হাতে ঘড়ি আছে, ঘড়িটা দেখে সময় জেনে নাও। আমার ধারণা 4টার বেশি বাজে। বাসাত ঘড়ি দেখলো 4টা 25 বাজে। মিরুর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, এখন চলে যাওয়া যেতে পারে। একটা টেলিফোন নীলুফার ভাবিকে করতে হবে। উনি নিশ্চয়ই টেলিফোনের জন্য অপেক্ষা করে আছেন। হ্যালো ভাবি। হ্যাঁ, মিরু আসেনি? আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। তুমি কোথায়? আমি এখনও কাজ অফিসে আশেপাশে, টেলিফোন শেষ করেই রওনা দেব। কোথায় রওনা দিবে? আমার দুঃসম্পর্কের এক মামার বাগান বাড়িতে 48 ঘন্টা কাটানোর অনুমতি নিয়েছিলাম, ওখানে যাব। বাগান বাড়িটা কোথায়? কালিয়াকৈর এর কাছে। আমি একটা সাজেশন দিন। একা একা কালিয়াকৈর যাওয়ার কোনো মানে হয় না। আজ কোথাও যাবার দরকার নেই, ঢাকাতেই থাকো। মিরু মেয়েটাকে বাসায় যাও, খোঁজ নাও তার কি হয়েছে। তার কিছু হয় নাই, সে ভালো আছে। সে আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এখন বাসায় গেলে দেখব সে তার মার সঙ্গে সাপ লুডু খেলছে। উল্টোটাও হতে পারে, সে হয়তো কোনো সমস্যায় পড়েছে। তুমি আজ বাগান বাড়িতে যাবার আইডিয়া বাদ দাও। বাদ দিতে পারবো না, আমাকে যেতেই হবে। সেখানে 3জন বেহালা বাদক ঠিক করা আছে, তারা আজ দুপুর থেকে বসে আছে। তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাবার্তা কেমন যেন জড়ানো মনে হচ্ছে। শরীর ঠিক আছে। কালিয়াকৈর যাবার আগে কি আমার বাসা হয়ে যাবে? 1 কাপ চা খেয়ে যাবে? চেষ্টা করব। চেষ্টা না, চলে এসো। তোমাকে ইন্টারেস্টিং কিছু কথা বলবো। তোমার কালিয়াকৈর যাওয়া আমি আটকাচ্ছি না, তুমি যাও। তবে যাবার আগে আমার এখানে 1 কাপ চা খেয়ে যাও। ভাবি, কটা বাজে বলতে পারবেন? আমার হাতে ঘড়িটা কাজ করছে না, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন বাজছে 5টা 6। তুমি আসছো তো? বাসার জবাব না দিয়ে
টেলিফোন রেখে দিল। সে পরিষ্কার বুঝতে পারছে তার জ্বর এসেছে। এই জ্বর টর করে যাবার জ্বর না, জ্বর তাকে ভোগাবে, চিৎ করে বিছানায় ফেলে দিবে। মিরু তার ছোট ফুপুর দিকে তাকে বলল, ফুপু কটা বাজে? সুলতানা বললেন 5:10 বাজে। মিরু বলল, ফুপু আমি এখন চলে যাব। সুলতানা অবাক হয়ে বললেন, তোর বাবার এই অবস্থা তুই কোথায় চলে যাবি? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মিরু বলল, বাবার অবস্থা এখন ভালো, ডাক্তাররা বলেছেন বিপদ কেটে গেছে। তোমরা সবাই চলে এসেছো, এখন আমার দরকার কি? তুই দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস, তোর দরকার থাকবে না। তোমরা যা পারো করো, হাসপাতাল আমার পছন্দের জায়গা না। হাসপাতালে ঢুকলেই আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ অবস্থায় অনেকক্ষণ আছি, এখন আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে? মিরু স্বাভাবিক গলায় বলল, কাজী অফিসে যাব ফুপু, আজ আমার বিয়ে। সুলতানা বিরক্ত গলায় বললেন, সবসময় ঠাট্টা ফাইজলামি করিস, এসব ভালো না। তোর উপর দিয়ে খুব ধকল গেছে, বুঝতে পারছি মাথা আউলিয়ে গেছে। যা কিছুক্ষণের জন্য ঘুরে আয়। নাসেরকে বলে দিচ্ছি, ও তোকে নামিয়ে দেবে। নাসেরটা আবার কে? নাসের সঙ্গে তো আজ ভোরেই এক গাদা কথা বললি, এর মধ্যে ভুলে গেছিস? তোর হয়েছে কি বলতো? মিরু ক্লান্ত গলায় বলল, ফুপু আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আর শোনো, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি রিক্সা নিয়ে যাব। নাসেরের গাড়ি আছে, তুই রিক্সা নিয়ে যাবি কেন? তুই আয় তো আমার সঙ্গে, তোকে গাড়িতে তুলে দিয়ে আসি। মিরু অদ্ভুত ভঙ্গিতে হাসলো। সুলতানা বললেন, হাসছিস কেন? মিরু বলল, জানি না কেন হাসছি, মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে। সুলতানা বললেন, তুই এক কাজ কর, যেখানে যাবি আমার সঙ্গে করে নিয়ে যা। তোর ভাবভঙ্গি এলোমেলো, তোকে একা ছাড়া যাবে না। মিরু বলল, তুমি তোমার অসুস্থ ভাইকে ফেলে আমার সঙ্গে বেড়াতে বের হবে? নিজের ভাই মরে যাচ্ছে। সুলতানা বিরক্ত গলায় বললেন, মরে যাচ্ছে কি? কথা বলার স্টাইলটা তোর এরকম হয়ে যাচ্ছে কেন? তুই আমার চেয়ে ভালো জানিস যে ভাইজানের অবস্থা এখন ভালো, সব বিপদ কেটে গেছে। মিরু হাই তুলতে তুলতে বলল, ফুপু বেশি করে চিনি দিয়ে আমাকে এক কাপ চা খাওয়াও, তারপরে ডলে ডলে আমার মাথায় তেল দিয়ে দাও। সুলতানা অবাক হয়ে মিরুর দিকে তাকালেন। মিরু ফিক করে হেসে ফেলে বলল, তুমি কি ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে হোকচকিয়ে দেওয়ার জন্য হঠাৎ চায়ের কথা বলেছি। আমার অবশ্য চা খেতে ইচ্ছা করছে, মাথায় তেল দিতেও ইচ্ছা করছে। ফুপু তুমি কি জানো, এই পৃথিবীতে তোমার চেয়ে ভালো করে কেউ মাথায় তেল দিতে পারে না। তেল দেওয়ার পর চুলের গোছা ধরে তুমি যে টুকুস করে টান দাও, এক্কেবারে স্বর্গীয় টান। নার্সারকে বলে দিচ্ছি, ও তোকে ভালো কোনো রেস্টুরেন্টে চা খাইয়ে দেবে, মাথায় তেল দিয়ে দিবে না। সুলতানা হেসে ফেললেন। মিরু এমন মজা করে কথা বলে, না হেসে থাকা সম্ভব না। মিরু গম্ভীর গলা করে বলল, আমি নাসের ফাসের কাউকে সঙ্গে নেব না। তোমার বোরখাটা খুলে তুমি কি আমাকে দিতে পারবে? সুলতানা ধমক দেবার ভঙ্গিতে তাকালেন। মিরু বলল, আমার এখন এমনভাবে যাওয়া উচিত যাতে কেউ আমাকে চিনতে না পারে। বোরখার অনেক উপকারিতা আছে। মিরু, বোরখা নিয়ে কোনো রসিকতা করবি না, এই রসিকতা আমার পছন্দ না। মিরু বলল, আচ্ছা যাও, তোমার এই মহান পোশাক নিয়ে আমি কোনো রসিকতা করব না। আমি এখন বিদায় হচ্ছি, তোর বাবার সঙ্গে দেখা করে যা। মিরুর অনিচ্ছা সত্ত্বেও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভেতরে ঢুকলো। তার বাবার বিছানার সামনে দাঁড়ালো। আফজাল সাহেব ঘুমের ওষুধের কারণে সারাক্ষণই ঘুমোচ্ছেন। তারপরেও মিরু যখন বলল, বাবা আমি এখন যাচ্ছি, আফজাল সাহেব চোখ মেললেন এবং একটা হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়ানোর অর্থ হাত ধরা। মিরু হাত ধরল না, সহজ স্বাভাবিক গলায় বলল, বাবা আমি যাচ্ছি, তুমি রেস্ট নাও। আফজাল সাহেব বললেন, আচ্ছা গোমা। মিরু বলল, তোমার দুশ্চিন্তার এখন আর কিছু নেই। ঢাকা শহরে আমাদের যত আত্মীয়স্বজন আছেন সবাই চলে এসেছেন। আজ বিকেল থেকে ঢাকার বাইরের আত্মীয়স্বজনরা আসতে শুরু করবেন। তারা কেউই সহজে যাবে না। চিড়িয়াখানা, শিশু পার্ক, লালবাগের কেল্লা এসব দেখে বেড়াবে। আফজাল সাহেব মেয়ের কথায় হেসে ফেললেন। কারো রসিকতায় তিনি কখনো হেসেছেন এমন উদাহরণ নেই। হার্ট অ্যাটাকের পর সম্ভবত তার মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে। মিরুর কথা শুনে তিনি যে শুধু হাসলেন তা না, অনেকক্ষণ ধরে হাসলেন। মিরু বলল, বাবা তুমি ঘুমোও, ঘুমিয়ে ঘুমিয়ে হার্ট ঠিক করো, হার্টকে রেস্ট দাও। আফজাল সাহেব বললেন, তুই নিজেও রেস্ট নে, তোর উপর দিয়ে বিরাট ধকল গিয়েছে, বুকে ব্যথা ট্যাথা এসব তো এখন আর নেই। না মিরু শোন, তুই না থাকলে তো আজ আমি মরেই যেতাম রে মা। আফজাল সাহেবের চোখে পানি এসে গেল। তার ইচ্ছা করলো কিছুক্ষণ মেয়ের হাত ধরে থাকতে। তিনি আবারও তার ডান হাতটা মেয়ের দিকে বাড়ালেন। মিরু এমন ভাব করলো যেন সে দেখতে পায়নি। হাত ধরাধরি নাটক করতে তার ইচ্ছা করছে না। নাসের সাহেবের ভদ্রলোকের গাড়িতে করেই মিরু রওনা হয়েছে। ভদ্রলোক নিজে গাড়ি চালাচ্ছেন, কাজেই মিরুকে বসতে হয়েছে ড্রাইভারের পাশের সিটে। এই ভদ্রলোক কে, তাদের কোন ধরনের আত্মীয় তা মিরু ধরতে পারছে না। ভোররাত থেকে ভদ্রলোক গাড়ি নিয়ে ডিউটি দিচ্ছেন, কাজেই ঘনিষ্ঠ আত্মীয় হবার কথা।
ঘনিষ্ঠ আত্মীয় হলে মিরুর চেনার কথা সে চিনতে পারছে না। মিরুর মনে ক্ষীণ সন্দেহ, এই ভদ্রলোকে কি সুলতানা ফুপুর ঠিক করা পাত্র, যার সঙ্গে মিরুর বিয়ে দেবার জন্য সুলতানা ফুপু প্রায় জীবন দিয়ে দিচ্ছেন? কিন্তু সেই ছেলের নাম তো নাসের না, তার নাম অন্য কিছু, মোগল রাজা বাদশার নামের নাম। ভদ্রলোকের মাথা ভর্তি টাক, এরকম টেকো মাথার কাউকে ফুপু তার পাত্র হিসেবে ঠিক করবেন তা ভাবা যায় না। তাছাড়া পাত্ররা কখনো হাসপাতালে ডিউটি দেয় না, তারা ভাব ধরে দূরে থাকে। হাসপাতালে ডিউটি দেয় গরিব প্রেমিকরা। মিরুর ঘন ঘন হাই উঠছে, বাবাকে নিয়ে তার খুব টেনশন গিয়েছে। এখন টেনশন মুক্ত বলে হঠাৎ শরীর ছেড়ে দিয়েছে। যেভাবে তার হাই উঠছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়া বিচিত্র না। মিরু ঘুম কাটানোর জন্য কথা বলা শুরু করলো। আপনার নামটা ভালো না, এটা কি আপনি জানেন? মানুষটা কথা শুনে হাসলো, তবে মিরুর দিকে তাকালো না। সামনের দিকে তাকিয়ে বলল, কেন ভালো না? নাসের নামের সঙ্গে টাক মাথা মানায় না। নাসের নাম শুনলে মনে হয় মানুষটার মাথা ভর্তি চুল। ও আচ্ছা, এই নাম ছাড়া আপনার অন্য কোনো নাম নেই? আমার ডাক নাম জাহাঙ্গীর। মোগল বাদশার নামে যে নাম, সেই নাম ডাক নাম হবে কেন? আপনার পোশাকি নাম হওয়া উচিত জাহাঙ্গীর, ডাক নাম নাসের। বাবা মা আদর করে ডাকবেন নাসু। আপনার সাজেশন আমার মনে থাকবে। ডাকনাম এবং পোশাকি নাম ইন্টারচেঞ্জ করার সুযোগ থাকলে করে ফেলবো। আপনি কোথায় যাবেন বললে আমার গাড়ি চালাতে সুবিধা হয়। সরি, আপনাকে বলা হয়নি, আমি যাব মগবাজারে। আমরা কি ভুল পথে চলে এসেছি? সামান্য এসেছি, এটা কোনো ব্যাপার না।